আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 1 এপ্রিল মঙ্গলবার। আজকের সকালের বিশেষ খবর হলো একাদশের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েত নির্বাচন, বরাকের 3 জেলার দায়িত্বে কৌশিক কৃষ্ণেন্দু। বিজেপির ম্যানেজমেন্ট ও ম্যানিফেস্টো কমিটিতে পরিমল কৃপা। আদায় করা হলো না ঈদের নামাজ, নিয়তির পরিহাসে ঈদগার শৌচাগারে মৃত্যু দিনমজুরের। দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন চা বাগানের উন্নয়নে অনুদান প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের। এবং সর্বশেষ খবরটি হলো দিলওয়ার মহবুবুলদের আইনি পথে খতম করাই আমার কাজ, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কেউ বললেই এপেক্স ব্যাংকে দুর্নীতি হয় না। এবারে শুনুন বিস্তারিত খবর। 31 মার্চ উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্নপত্র একের পর এক ফাঁস হয়ে পড়ায় রাজ্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে 34টি পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। সিআইডিতেও মামলা হয়। তদন্ত চলাকালীন একাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কবে হবে পরীক্ষা, এ নিয়ে জল্পনা চলার সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভে জানান, উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীর পরীক্ষায় পাস ফেল না থাকায় বাকি থাকা পরীক্ষা না হলে হবে। হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভে জানান, যেহেতু উচ্চ মাধ্যমিকের একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কোনো পাস ফেল নেই, তাই রাজ্য শিক্ষা বোর্ডের বাকি থাকা পরীক্ষা নাও হতে পারে। তবে আগামী দিনে একাদশ শ্রেণীর পরীক্ষা কি করে ভালোভাবে কঠোরভাবে আয়োজন করা যায় তা নিয়ে চিন্তা চর্চা করা হবে। এছাড়াও যারা প্রশ্নপত্র ফাঁস করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 29 মার্চ দুধনই গিয়েছিলেন তিনি। সেখানে এক ছাত্রী তাকে বলেন, মামা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা প্রস্তুতি চালানোর সময় একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে চিন্তা করলে ফলাফল খারাপও হতে পারে, কারণ হাতে মাত্র 8 মাস আছে। এইবার একাদশ শ্রেণীর পরীক্ষা আয়োজন না করলেই হয় না। তিনি আরো বলেন, সেবা এই দিকটির উপর নজর রাখবেন বলে আশা। কয়েকটি পরীক্ষা বাকি আছে। এপ্রিলের শেষ কিংবা মের প্রথমে পরীক্ষার আয়োজন করলে শিক্ষার্থীরা টেনশনে পড়বেন, ফলে দ্বাদশ শ্রেণীর প্রস্তুতিতে পিছিয়ে পড়বে। মুখ্যমন্ত্রী আরো জানান, মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা আগামী 5 মে অনুষ্ঠিত হবে। এবার এই পরীক্ষার কেন্দ্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে করা হবে। জেলা শাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে কঠোর পর্যবেক্ষণে হবে এই পরীক্ষা, যাতে কেউ দোষ দিতে না পারে। এছাড়াও মেধাবী ছাত্রছাত্রীরা ন্যায় পায়। তিনি আরো জানান, অন্যান্য ওএমআর সিটের মতো এবার জানুয়ারিতে হয়ে যাওয়া টেকনিক্যাল পরীক্ষার উত্তরপত্র 12 এপ্রিল প্রকাশ করা হবে। যারা ওএমআর নিতে চান তারা 50 টাকা ফি দিতে হবে। অপরদিকে পঞ্চায়েত নির্বাচন, বরাকের 3 জেলার দায়িত্বে কৌশিক কৃষ্ণেন্দু। বিজেপির ম্যানেজমেন্ট ও ম্যানিফেস্টো কমিটিতে পরিমল কৃপা। বহু চর্চিত এবং বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে এখন অনিশ্চয়তা কেটেছে। ফলে স্বাভাবিকভাবে নির্বাচনকে সামনে রেখে রীতিমতো কোমর কষেই মাঠে নেমেছে শাসক দল বিজেপি। সোমবারই দলের প্রদেশ কমিটির পক্ষ থেকে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি এবং ম্যানিফেস্টো কমিটি গঠন করে দিয়েছেন রাজ্য কমিটির সভাপতি দিলীপ শইকিয়া। এতে বরাকের 2 লোকসভার সাংসদকে বড় দায়িত্ব দিয়েছে প্রদেশ বিজেপি। পাশাপাশি বরাকের 3 জেলা ইনচার্জ এবং ইনচার্জ নিয়োগ করা হয়েছে। ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে রয়েছেন করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা। ম্যানিফেস্টো কমিটিতে রয়েছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মুদ্রা কথা, বরাকের 2 লোকসভা কেন্দ্রের সাংসদ আগামী পঞ্চায়েত নির্বাচনে বড় দায়িত্ব পেলেন। পাশাপাশি উপত্যকার 3 জেলায় ইনচার্জ এবং ইনচার্জ হিসেবে 6 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাছাড় এবং হাইলাকান্দিতে মনোনীত হয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কাছাড়ে কৃষ্ণেন্দু পালের সঙ্গে রয়েছেন মুন স্বর্ণকার। হাইলাকান্দিতে মন্ত্রীর সঙ্গে ইনচার্জ হিসেবে রয়েছেন সুব্রত ভট্টাচার্য। অপরদিকে শ্রীভূমি জেলার ইনচার্জ হয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। তার সঙ্গে ইনচার্জ হিসেবে রয়েছেন প্রদেশ বিজেপির সম্পাদক কনাথপুর কায়স্থ। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন। তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এমন সংকেতের পরদিন সোমবার ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করল প্রদেশ বিজেপি। সঙ্গে ম্যানিফেস্টো কমিটিও গঠন করে দিয়েছেন সাংসদ দিলীপ শইকিয়া। পাশাপাশি সবকটি জেলাতে ইনচার্জ এবং ইনচার্জ নিয়োগ করে সাংগঠনিক কাজ এগিয়ে দিলেন তিনি। অপরদিকে আদায় করা হলো না ঈদের নামাজ, নিয়তির পরিহাসে ঈদগার শৌচাগারে মৃত্যু দিনমজুরের। গোটা মাস জুড়ে 29টি নামাজ পালন করেছিলেন পেশায় দিনমজুর আব্দুল কাদির। সোমবার সকালে প্রবল উৎসাহ উদ্দীপনা ঈদের নামাজ আদায় করতে ঈদগার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। সেখানে পৌঁছে গিয়েছিলেন নির্ধারিত সময়ের আগেই, কিন্তু নিয়তির এমনই করুণ পরিহাস যে শেষ পর্যন্ত নামাজই আদায় করা হলো না তার। নামাজ আদায়ের আগে ওই ঈদগার শৌচাগারের ভিতরে মৃত্যু হলো তার।
56 বছর বয়সের আব্দুল কাদিরের বাড়ি ভুবনডর জিপির শুকতলা গ্রামে। মর্মান্তিক এই ঘটনাটিকে ঘিরে এদিন সকালে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। খুশির ঈদের দিনে আব্দুল কাদিরের এ ধরনের বেদনাদায়ক মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে আসে। ঘটনার সূত্রে জানা গেছে, এদিন সকালে বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরবর্তী সপ্তগ্রাম ঈদগার উদ্দেশ্যে রওনা দেন আব্দুল। সেখানে পৌঁছে ঈদগাহ সংলগ্ন একটি বাড়ির শৌচাগারে ঢুকেন প্রাকৃতিক কর্মস্বার্থে। দীর্ঘক্ষণ ধরে আব্দুল কাদির শৌচাগারে থাকা অবস্থায় সপ্তগ্রাম ঈদগাহ ঈদের নামাজ শুরু হয়ে যায়। এদিকে বাড়ির লোকেরা সন্দিহান হয়ে শৌচাগারে গিয়ে দেখেন আব্দুল কাদির সেখানে মৃতদেহ পড়ে রয়েছেন। নামাজ শেষে ঘটনাটির খবর চাউর হতেই কাতারে কাতারে শোকাহত জনগণ এসে ভিড় জমান ঘটনাস্থলে। এদিন সন্ধ্যা 6টায় প্রায় 5 শতাধিক শোকাহত জনগণের উপস্থিতিতে শুকতলা জামে মসজিদ প্রাঙ্গণে আব্দুল কাদিরের জানাজার নামাজ শেষে তাকে কবরস্থ করা হয়। এদিন জানাজার নামাজ শেষে ঘটনার বিবরণ দিতে গিয়ে শুকতলা গ্রামের বিডিপি সভাপতি হুসেন আহমেদ সহ এলাকার অন্য 2 বিশিষ্ট ব্যক্তি কবির আহমেদ এবং আব্দুল কুদ্দুস বলেন, 56 বছর বয়স্ক আব্দুল কাদিরের কোনো রোগ ছিল না। রবিবার বিকেলে নিজের বাড়ির বারান্দায় মাটি বোরাটির কাজ করেন আব্দুল কাদির। তার দুর্ভাগ্যজনক মৃত্যুতে এলাকাবাসী শোকাহত বলে জানান তারা। এদিকে ধলাই জিপির প্রাক্তন মন্ডল কংগ্রেস সভাপতি মিটু দাস, তপন দাস এবং ধলাই বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী রাজন পাল সোমবার বিকেলে শুকতলা গ্রামে গিয়ে আব্দুল কাদিরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, আব্দুল কাদির দিনমজুরের কাজ করে পরিবার প্রতিপালন করতেন, তাই আব্দুল কাদিরের অসচ্ছল পরিবারের সদস্যদের সরকারি সাহায্য প্রদানের দাবি জানান তারা। অপরদিকে দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন চা বাগানের উন্নয়নে অনুদান প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের। দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন চা বাগানের জনগণের কাছে রীতিমতো কল্পতরু হয়ে উঠলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ব্যক্তিগতভাবে সেখানকার বিভিন্ন চা বাগান অঞ্চলে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত করলেন তিনি। দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন চা বাগানে নাগাড়ে 14টি সভায় অংশ নিয়ে সংশ্লিষ্ট এলাকার জনগণকে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এদিন প্রথমে রূপাচড়া চা বাগানে উপস্থিত হয়ে নবনির্মিত বিশুদ্ধ পানীয় জলের একটি কুয়ো উদ্বোধন করেন রাহুল রায়। উল্লেখ্য, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কুয়ো নির্মাণের জন্য তিনি কিছুদিন আগে 50,000 টাকা প্রদান করেছিলেন। বিশুদ্ধ পানীয় জলের অভাবে সেখানকার সহস্রাধিক লোকজনের বহুদিন যাবৎ প্রচন্ড দুর্ভোগ পোহানোর খবর পেয়ে প্রাক্তন বিধায়ক নিজে ব্যক্তিগতভাবে সেখানে পানীয় জলের কুয়ো নির্মাণের উদ্যোগ নেন। কুয়ো উদ্বোধনের পর এলাকার বিশিষ্ট সমাজসেবী মোহন সিংয়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল রায় বলেন, বিগত 70 বছরের বেশি সময় ধরে এই অঞ্চলের জনগণের সাথে আমার পরিবারের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। বাবা এবং দাদুর মতো তিনি নিজেও এলাকার নাগরিকদের পরিবারের সদস্য হিসেবেই ভাবেন। এরপর এদিন প্রাক্তন বিধায়ক রাহুল রায় পূর্ব প্রতিশ্রুতি মতো রূপাচড়া চা বাগান এলাকার অর্ধনির্মিত শিব মন্দিরের কাজ সম্পূর্ণ করার জন্য নগদ 50,000 টাকা প্রদান করেন। এছাড়া কুয়োর পাশে মহিলাদের একটি স্নানাগার নির্মাণের জন্য নগদ 10,000 টাকা একই সঙ্গে প্রদান করেন। এরপর তিনি সোজা চলে যান বর্নারপুর চা বাগানে। উল্লেখ্য, সেখানকার শীতলাবাড়ির টিনের চাল নির্মাণের জন্য রাহুলের সহধর্মিনী তথা হাইলাকান্দি হোলসেল কোঅপারেটিভ কনজিউমার সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান ডেইজি রায় বিগত দিনে উন্নত মানের টিন প্রদান করেন। প্রদান করা টিন দিয়ে ইতিমধ্যে শীতলাবাড়ির টিনের চাল তৈরি হয়েছে। রাহুল রায় এদিন শীতলাবাড়ি পরিদর্শন করার পর আয়োজিত সভায় অংশ নিয়ে ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে এলাকার জনগণকে সহযোগিতার পূর্ণ আশ্বাস দেন। এরপর লালাচড়া চা বাগানের লালাচড়া হরিবাসরের অর্ধনির্মিত মন্দিরের কাজ সম্পূর্ণ করার জন্য নগদ 1 লক্ষ টাকা তুলে দেন পরিচালন কমিটির হাতে। আকলবাগচির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় পরিবারের সদস্য রাহুল রায়কে কাছে পেয়ে এলাকাবাসী আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এলাকার জনগণ প্রাক্তন বিধায়ককে অনুযোগের সুরে বলেন, প্রাক্তন মন্ত্রী গৌতম রায় যখন এলাকায় আসতেন তখন এলাকা জুড়ে আনন্দের সঙ্গে উন্নয়নের জোয়ার বইত, কিন্তু বর্তমান শাসক দলের সাংসদ থাকা সত্ত্বেও এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ করেন। এলাকার লোকজন তীব্র পানীয় জলের সংকটে ভোগার কথা উল্লেখ করে প্রাক্তন বিধায়ককে একটি পরিত্যক্ত কুয়ো নতুন করে নির্মাণের আবেদন জানান। এলাকার নাগরিকদের ন্যায্য দাবি মেনে আগামী মাসে নতুন কুয়ো নির্মাণের জন্য 50,000 টাকা দেওয়ার ঘোষণা করেন তিনি। এতে স্বভাবতই উল্লাসে মেতে ওঠেন স্থানীয় জনগণ। এরপর তিনি নুনাইখালী যাওয়ার পর সেখানকার জনগণ একটি শনি মন্দির নির্মাণ করে দেওয়ার আবেদন জানান তার কাছে। নতুন শনি মন্দির নির্মাণের জন্য আগামী মাসে 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এছাড়াও এদিন দুর্গাপুর চা বাগানের ক্লাব গৃহ নির্মাণের জন্য বাগান পঞ্চায়েত চন্দ্রগোয়ালের হাতে নগদ 10,000 টাকা প্রদান করেন। এর আগেও তিনি ক্লাব গৃহের জন্য 10,000 টাকা দিয়েছিলেন। পরবর্তীতে আরও কয়েকটি চা বাগানে গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ করে আয়োজিত সভায় অংশগ্রহণ করেন।
অপরদিকে দিলওয়ার মহবুবুলদের আইনি পথে খতম করাই আমার কাজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কেউ বললেই অ্যাপেক্স ব্যাংকের দুর্নীতি হয় না। অ্যাপেক্স ব্যাংকের দুর্নীতির অভিযোগকে যতই খুঁচিয়ে তোলার চেষ্টায় কংগ্রেস, ততই কড়া মনোভাব দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেফতারের বিষয়টিও ইস্যু করা হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর হুমকি, বিজেপির জন্ম হয়েছে দিলওয়ারের মতো লোকদের খতম করতে। আইনের আওতায় এনে দিলওয়ারের মতো মানুষকে খতম করাই আমার কাজ। অ্যাপেক্স ব্যাংকের দুর্নীতি নিয়ে প্রশ্নের জেরেই জেলে যেতে হয়েছে নিউজ পোর্টালের সাংবাদিক দিলওয়ার হোসেনকে। এই অভিযোগকে পাকাপোক্ত করতে উঠে পড়ে লেগেছে রাজ্যের বিরোধী শিবির। কারণ মুখ্যমন্ত্রী নিজেই ব্যাংকের চিফ পেট্রনের পদে রয়েছেন। তাই রবিবার সর্বভারতীয় কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং অ্যাপেক্স ব্যাংকের দুর্নীতির সঙ্গে সরাসরি অভিযুক্ত করেছেন মুখ্যমন্ত্রীকে। লোকসভার উপদল নেতা গৌরব চিঠি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অ্যাপেক্স ব্যাংকের দুর্নীতির তদন্ত দাবি করেছেন। ফলে কংগ্রেস যখন সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে, তখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও আজ পাল্টা হুঙ্কার দিয়েছেন। বিশ্বনাথের সরকারি কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, অ্যাপেক্স ব্যাংক আসামের জাতীয় প্রতিষ্ঠান। গত কিছুদিন ধরে কংগ্রেস সেই প্রতিষ্ঠানকে ধ্বংস করতে লেগেছে। দিলওয়ারের মতো কেউ একজন বলল অ্যাপেক্স ব্যাংকে দুর্নীতি হচ্ছে, আর দুর্নীতি হয়ে গেল। কিন্তু মরে যাওয়া ব্যাংক যে পুনরুজ্জীবিত হলো, এটিএম ব্যবস্থা চালু করা হলো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো কারিগরি ব্যবস্থা সন্নিবিষ্ট হয়েছে, দিলওয়ার সেটা তো জানে না। তারপর মুখ্যমন্ত্রীর হুমকি। আসামের দুর্ভাগ্য হচ্ছে দিলওয়ারের মতো লোক যা বলেছেন, একাংশ লোক সেটা বিশ্বাস করেন। কিন্তু আমরা দিলওয়ারের মতো লোকের বিরোধী। বিজেপির জন্ম হয়েছে দিলওয়ারের মতো লোককে খতম করতে। তাই এই যুদ্ধ চলবেই। আমাকে খারাপ পেয়ে লাভ নেই। দিলওয়ার মহবুবুলের মতো লোকদের আইনের আওতায় এনে খতম করাই আমার কাজ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।